বড় কাঠের টেবিলের ওপর কাপড়, রং বেরঙের সুতো আর কাঁচি এদিক ওদিক ছড়িয়ে আছে। গোপাল কাঁচি উঠিয়ে চকমকে রেশমি কাপড়গুলোকে কাটার চেষ্টা করছে আর ওকে চিন্তিত দেখাচ্ছে। তখনই বিরজু বোতামের বাক্স নিয়ে ভেতরে এলো। বাক্সর হাত থেকে পড়ে গেল আর সব বোতামগুলো গোপালের টেবিলে ছড়িয়ে পড়ল। গোপাল রেগে গিয়ে কাঁচি ছুঁড়ে ফেলে দিল। বিরজু, তুমি সব সময় সবকিছু নষ্ট করে দাও। দেখো তুমি কি করেছো। আমি এখানকার রাজার মন্ত্রীর জন্য নতুন পাঞ্জাবি তৈরি করার চেষ্টা করছি, আর তুমি সব বোতামগুলো ফেলে দিচ্ছ। তোমার মন কখনো কাজে থাকে না। তুমি সব সময় আমার ওপর চেল্লাতে থাকো গোপাল। আমি ইচ্ছা করে বোতামগুলো ফেলিনি, তুমি কাপড়টা ভুলভাবে কাটছিলে। যদি তুমি আমার কথা শুনতে, তাহলে আমাদের দোকানের এই হাল হতো না। আমরা দুজনে কখনোই একসাথে মিলে কাজ করতে পারতাম না। গোপাল আরো বেশি চিন্তিত হয়ে গেল। তখন বিরজু কাপড়টা নিচের দিকে টানল। গোপাল কাপড় আবার নিজের দিকে টেনে নিল, আর এই টানাটানির মধ্যেই কাপড় মাঝখান থেকে ফেটে গেল। এই দেখো, তুমি রাজার মন্ত্রীর দামি কাপড়টা ছিঁড়ে ফেলেছো। এবার আমি ওনাকে কি জবাব দেব? তোমার এই জেদের জন্য না আমাদের পুরো এই ব্যবসা নষ্ট হয়ে যাবে। তুমি হলে আমার সবথেকে খারাপ সঙ্গী। গোপাল, ভুলটা তোমার ছিল। তুমি সবসময় নিজের মর্জি মতো চলো। যতদিন আমরা নিজেদের মধ্যে লড়াই চালিয়ে যাব, ততদিন আমাদের দোকানে লোকসানি হবে। আমি তোমার সাথে কাজই করতে চাই না। দুজনে একে অপরের সাথে ঝগড়া করতে লাগলো, আর কাজ অসম্পূর্ণ রেখে ওরা দুজনে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর বাজার পুরোপুরি ভরা ছিল। গোপাল আর বিরজু ওখানে এলো আর একটা বেঞ্চে বসে গেল। দুজনে এখনো একে অপরের ওপর রেগেছিল। তখনই রাজার মন্ত্রী বিক্রম ওখানে এসে পৌঁছালো। ওকে দেখতেই গোপাল আর বিরজু দুজনেই দাঁড়িয়ে পড়ল। গোপাল, বিরজু, আমার ওই নতুন রাজশাহী পাঞ্জাবি কোথায়? কাল বিকেলে মহলে অনেক বড় উৎসব আছে। আমার ওই পাঞ্জাবিটা এখনই চাই। যদি আমার কাজ সময় মতো না হয়, তাহলে আমি তোমাদের দোকানে তালা মেরে দেব। হুজুর, আমাদের ক্ষমা করে দিন। আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। কাজ করার সময় কাপড়টা মাঝখান থেকেই ফেটে গেছে। হুজুর, কাপড়টা আমার জন্য ফাটেনি। গোপাল ওটা ভুলভাবে টেনেছিল। বিক্রম খুব রেগে গেল। ও দুজনের কথাই মাঝখানে থামিয়ে দিল। তোমাদের এই ফালতু লড়াইয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তোমাদের মধ্যে কোনো তালমেল নেই। যদি কাল সকালের মধ্যে আমি পাঞ্জাবি না পাই, তাহলে তোমরা শাস্তি পাবে। আমি শুনেছি পাহাড়ের তলদেশে জুড়াপুর বলে একটা জাদু গ্রাম আছে। ওখানকার মানুষ বিনা লড়াইয়ে দারুণ কাজ করে। ওদের কাছে গিয়ে কিছু শেখো। এটা বলে বিক্রম রেগে গিয়ে ঘুরে গেল আর সেখান থেকে চলে গেল। গোপাল আর বিরজু একে অপরকে দেখল। ওদের মনে এখনো রাগ ছিল। দুজনে বিক্রমের কথা মেনে নেওয়ার সিদ্ধান্ত নিল। কিছুক্ষণ পর গোপাল আর বিরজু জড়ুয়াপুরের দিকে নিজের রওনা শুরু করলো। রাস্তাতেও একে অপরের সাথে অনেক দূরত্ব বজায় রেখেছিল। তখনই ওরা কোনো জানোয়ারের গর্জনের আওয়াজ শুনতে পেল। দুজনে ভয় কেঁপে উঠল। দেখলে, একা যাওয়ায় কত বিপদ। আমরা এইভাবে আলাদা আলাদা থেকে কখনোই জাদুগ্রামে যেতে পারবো না। ঠিক আছে, এবার আমি তোমার কথা মেনে নিচ্ছি, কিন্তু ওখানে পৌঁছানোর পর আমি আমার মর্জি মতো কাজ শিখব। চলো, আমরা এবার এগোই। দুজনে কথা মেনে নিল আর একসাথে চলা শুরু করলো। সন্ধেবেলায় গোপাল আর বিরজু জড়ুয়াপুরের গ্রামের দরজায় এসে পৌঁছালো। ওখানে ওরা একই রকম দেখতে দুটি লোককে দাঁড়িয়ে থাকতে দেখলো। ওরা দুজন চরণ আর শরণ ছিল। চরণ আর শরণ গোপাল আর বিরজুকে গ্রামের দিক থেকে আসতে দেখে আর ওদের থামিয়ে দিল। আমাদের জাদুগ্রাম জুড়ুয়াপুরে ঢোকার আগেই থেমে যাও। তোমাদের মনে খুবই অশান্তি দেখছি। আমাদের গ্রামে বিনা কারণে ঢোকা মানা আছে। আরে, তোমাদের দুজনকে তো একই রকম দেখতে, আর তোমাদের গলার আওয়াজও একই রকম। আমরা খুব বড় সমস্যায় পড়েছি। তখনই জানতে পারলাম যে আপনাদের গ্রামের জাদুর ব্যাপারটা। আমরা দুজনেই এই গ্রামের রক্ষক। এখানে সব কাজ পুরো একতা আর বুদ্ধিমত্তার সাথে হয়। আর যদি তুমি সত্যি শিখতে চাও, তাহলে তোমাকে ভেতরে আসার অনুমতি দিচ্ছি। গোপাল আর বিরজু ওদের দুজনের কথা মেনে নিল। এরপরে চরণ আর শরণ
ওদের গ্রামের ভেতরে আসতে দিল। পরের দিন গোপাল আর বিরজু চরণ আর শরণের সাথে গ্রামে ওদের কাজ দেখতে গেল। ওরা একটা স্যুটের দোকানের সামনে দাঁড়ালো আর দেখলো দুজন জড়ুয়া দর্জি মিলে একটা কালীন বুনছে। দুজনে একে অপরের সাথে কথা বলছে না, তা ওদের তাল মেল একদম সঠিক। এটা তো সত্যি অদ্ভুত। এরা দুজনে একটাও মুখে কথা না বলে এত বড় আর কঠিন কাজ করছে কি করে? এটাই হলো আমাদের গ্রামের আসল জাদু গোপাল। এখানে যখন দুজন মানুষ একসাথে কাজ করে তখন দুজনে আলাদা আলাদা বুদ্ধি ব্যবহার করে না। তো এদের মধ্যে কখনো কোনো মনোমালিন্য হয় না? যখন মনে কোনো অহংকার আর স্বার্থ থাকে তখনই মনোমালিন্য হয়। যখন তুমি সামনের কারিগরের কাজে সম্মান করবে তখনই তোমার কাজ এরকম জাদুর মতো হবে। ওরা দুজনে একে অপরকে ছোট না ভেবে একসাথে কাজ করতে দেখে গোপাল আর বীরচোরের হঠাৎ করে লজ্জা হতে লাগলো। এরপর ওরা একটা নারকেল বিক্রেতার কাছে গেল। ওখানে জড়ুয়া ভাই একসাথে মিলে নারকেল বিক্রি করছে। একজন নারকেল কাটছে আর অন্যজন লোকদের দিচ্ছে। তারপর ওরা গ্রামের পাঠশালা দেখতে এলো, যেখানে দুজন জড়ুয়া মহিলা জড়ুয়া ছাত্রছাত্রীদের পড়াচ্ছে। একজন ওদের পাঠ বোঝাচ্ছে আর অন্যজন তাদের হয়ে সব কথাগুলো বোর্ডে লিখে দিচ্ছে। এইভাবেই ওরা গ্রামের আরো অনেক জায়গায় গেল, যেখানে জড়ুয়া ভাই বোন মিলে পুরো তাল মেল আর ভালোবাসার সাথে কাজ করছে। সন্ধেবেলায় জড়ুয়া ভাইয়ের তালমেল দেখানোর পর চরণ আর শরণ গোপাল আর বীরজুকে একটা সেলাইয়ের কারখানায় নিয়ে গেল। জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন আর ব্যবস্থাপূর্ণ দেখাচ্ছে। ওদের সামনে চকমকে জাদুই সুতো, কাপড় আর কাঁচি রাখা ছিল। এবার তোমাদের পরীক্ষার সময়। বিক্রমের জন্য তোমাদের পাঞ্জাবি তৈরি করতে হবে। এটা কিন্তু কোনো সাধারণ কাজ নয়। এর বিশেষত্ব হলো যদি তোমরা বিনা লড়াই করে একই চিন্তাধারার সাথে কাজ করো তো এই সূচ আপনা থেকেই খুব দ্রুত চলবে। এটা তো খুবই কঠিন পরীক্ষা। চলো চেষ্টা করছি, কিন্তু যদি আমরা সফল না হই তাহলে কি হবে? যদি তুমি এই পরীক্ষায় অসফল হও তাহলে তুমি জীবনে ভালো কারিগর হতে পারবে না। তোমাদের দুজনকেই এই ঘরে থাকতে হবে যতক্ষণ না পাঞ্জাবিটা পুরো তৈরি হয়। এরপরে চরণ আর শরণ সেখান থেকে চলে গেল আর সেলাইয়ের কারখানার দরজা বন্ধ করে দিল। গোপাল আর বীরজু একে অপরকে দেখল। প্রথমে তো দুজনে কিছুই বুঝলো না, কিন্তু কিছুক্ষণ পর ওরা কাজ শুরু করে দিল। গোপাল সেলাই মেশিনে সুতো পরালো আর কাপড় কাটা শুরু করলো। ওদিকে বীরজু প্রথমে বাজু বানানো শুরু করলো। দুজনে একে অপরের সাথে কাঁচি নিয়ে টানাটানি করলো, কিন্তু হঠাৎ কাঁচি গরম হয়ে গেল আর দুজনের হাত একটু জ্বলে গেছিল। কাপড়ের চমক চলে গেল। এটা তো বড্ড গরম হয়ে গেছে। বীরজু, তুমি আবার সে এক কাজ করছো। তুমি আমার কথা শোনো না কেন? তুমি সবসময় নিজের মতোই কাজ করো। তুমি একাই সব সিদ্ধান্ত নিচ্ছ। তোমার এই জেদের জন্যই সুতোর রং বদলে গেছে। দুজনে আবার একে অপরের সাথে ঝগড়া করতে লাগলো। গোপাল কাপড় ছিনিয়ে নিল আর একাই সেলাই মেশিনে বসে পড়ল, কিন্তু প্যাডেল একটুও নড়ল না। আমি তো এটা চালাতেও পারছি না। যদি এইভাবেই চলে তাহলে কাল সকাল অবধি এভাবেই ফেসে থাকবো। লড়াই করা বন্ধ করো গোপাল। আমাদের এই স্বভাবটাকে ছাড়তে হবে, না হলে কিন্তু আমরা বরবাদ হয়ে যাব। শেষ অবধি দুজনে সিদ্ধান্ত নিল যে একে অপরের শুনবে আর একসাথে মিলে কাজ করবে। বীরজু কাপড় কাটার সিদ্ধান্ত নিল, ওদিকে গোপাল সেটা সেলাই করা শুরু করলো। এবার মেশিন খুব সহজেই চলতে লাগলো। সব কাজ আস্তে আস্তে একসাথে হতে লাগলো। ওরা একসাথে মিলে কাজ করতে করতে সময় আন্দাজাই করতে পারলো না আর বুঝলোই না যে রাত হয়ে গেছে। ওদের চেহারা ক্লান্ত দেখাচ্ছে আর এখন ওরা ঝগড়া করছে না। গোপাল সেই সময়টা মনে করলো যখন ওরা ওদের ব্যবসা শুরু করেছিল আর কিভাবে বীরজু সব সময় ওকে সাহায্য করত। বীরজু, আমাকে ক্ষমা করে দাও। আমি সব সময় তোমার উপর চেঁচাতে থাকি। আমি কখনোই তোমার শিল্প আর তোমার বিচারকে বোঝার চেষ্টাই করিনি। না গোপাল, ভুল আমারও আছে। আমিও খুবই জেদি। যখন তুমি কিছু বলো তখন শুধু আমি আমার অহংকার দেখানোর জন্য উল্টো কাজ করি।
যখন দুজনে একে অপরের ভুল বুঝতে পারলো আর একে অপরের কাছে ক্ষমা চাইলো, তখন কাপড়ের চমক আবার ফেরত এলো। শাহী কাপড় আবার চমকদার আর খুব সুন্দর দেখাচ্ছিল। দেখো বিরজু, জাদু কাজ করছে। কাপড়টা আবার ঝকমক করছে। তার মানে হলো আমাদের মন একদম পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ ভাই, যেমন জুড়োয়াপুরের লোকেরা কাজ করে তেমন আমরাও করব। দুজনে নতুন ঊর্জার সাথে আবার নিজেদের কাজে লেগে গেল। এবার ওরা একে অপরের ওপর সন্দেহ করার জায়গায় একে অপরের প্রশংসা করতে লাগলো। এইভাবেই কাজ করতে করতে রাত কেটে গেল। পরের দিন সকালবেলায় দরজা খুলল। সামনে চরণ আর শরণ দাঁড়িয়েছিল, আর ওর সাথে মন্ত্রী বিক্রমও এসেছিল। ওরা দেখলো যে গোপাল আর বিরজু দুজনে মিলে শুয়ে আছে, আর শাহী কুর্তা পুতুলের ওপর লাগানো আছে, যেটা খুবই সুন্দর দেখাচ্ছে। চরণ আর শরণ ভেতরে এলো, আর ওরা দুজনে বিরজুকে ওঠালো। এ তো অদ্ভুত হয়েছে। এত সুন্দর পাঞ্জাবি আমি তো আমার জীবনেও দেখিনি। গোপাল, বিরজু, এটা সত্যি তোমরা দুজনেই তৈরি করেছো? এটা হলো আমাদের পরিশ্রমের ফল, কিন্তু এই কাজ আমরা একা করতে পারতাম না। জুড়োয়াপুরের লোকেরা আমাদের আসল একতার জাদু শিখিয়েছে। আসল জাদু কোনো ছড়ি আর মন্ত্রের মধ্যে থাকে না। আসল জাদু দুজনে যখন মিলেমিশে এক হয় তখন হয়। যখন আমরা দুজনে আমাদের অহংকার ছেড়ে দিলাম, তো আমাদের কাজ আপনা থেকেই সুন্দর হয়ে গেল। তোমরা দুজনে এই পরীক্ষায় পুরোপুরি সফল হয়েছো। তোমরা আমাদের গ্রামের রহস্য ভালোভাবে বুঝে গেছো। একতাই হলো সবথেকে বড় জাদু। এবার তুমি তোমাদের গ্রামে ফিরে যেতে পারো। বিক্রম কুর্তা ওঠালো, আর পরিণামস্বরূপ সোনার কয়েনে ভর্তি একটা ভারী থলি টেবিলের ওপর রেখে দিল। ওদের বদলে যাওয়া ব্যবহার দেখে বিক্রম খুবই খুশি হলো। গোপাল আর বিরজু খুশিতে একে অপরকে গলায় জড়িয়ে ধরল। কিছুদিন পর গোপাল আর বিরজু এবার নিজেদের দোকান একসাথে খুব ভালো করে চালাচ্ছে। জায়গা প্রথমের থেকে অনেক পরিষ্কার আর ব্যবস্থাপূর্ণ দেখাচ্ছে। এখন আর ওখানে কোনো রকমের রাগ আর বিরক্তি দেখা যাচ্ছে না। বিরজু কাপড় কাটার কাজ সামলাতো, ওদিকে গোপাল না থেমে মেশিন চালাতে থাকে। গ্রামের লোকেদের ভিড় দোকানে সব সময় থাকে, যারা নিজেদের কাপড় সেলাই করাতে আসে। এখন আমাদের কাজ কত সহজ আর আনন্দদায়ক হয়ে গেছে। দোকানে গ্রাহকদের লম্বা লাইন পড়ে গেছে। যবে থেকে আমরা জুড়োয়াপুর থেকে ফিরেছি, এমন মনে হচ্ছে আমাদের হাতেও ঠিক তেমন জাদুই এসে গেছে। এখন থেকে আমরা কখনো লড়াই করব না, একসাথে কাজ করব আর নিজেদের গ্রামের মুখ উজ্জ্বল করব। দুজনে একে অপরকে সম্মান আর বন্ধুত্বপূর্ণ নজরে দেখে, আর পুরো তাল মেলের সাথে নিজের কাজ জারি রাখে, আর সুন্দর সুন্দর কাপড় তৈরি করে। আমাদের গল্প এখানেই শেষ হলো।